Audio Jungle. থ্যাংক ইউ নিটন ভাইকে অনেক ধন্যবাদ। আসলে মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা একটা আজকে প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, বেসিক রোবোটিক্স। তো প্রথমে আমি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাই এবং এরপরেই আমি আসলে বাংলাদেশ আইসিটি অলিম্পিয়াডকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এরকম একটা অপরচুনিটি দান করার জন্য, যার ফলে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বেসিক রোবোটিক্স সম্বন্ধে একটা আইডিয়া দিতে পারবো হয়তো। তো আমরা প্রোগ্রামটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব মিউট করে রাখতে, যাতে কথাটা ঠিকমতো শোনা যায়। এবং কারো যদি কোশ্চেন থাকে আপাতত আমরা মেসেঞ্জারে লিখবো, আর শেষে আমাদের একটা কিউ&এ আছে, কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন আছে, সেখানে আমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। ওকে, আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি একে হাসান ফরিদ। আমি আইসিটি তে আছি লাস্ট 24 ইয়ার্স। বর্তমানে পেশাগতভাবে আমি একজন শিক্ষক, আইসিটি শিক্ষক, লেকচারার আইসিটি। পাশাপাশি আমি বর্তমানে কাজ করছি এআই নিয়ে। রোবোটিক্স আসলে অনেকটা শখের বশে করা। আমি তো কিছু জানি না, তবে চেষ্টা করবো আসলে যতটুকু শেখানো যায় আর কি। তো সবাই যদি আমার কথা শুনতে পায় তাহলে মেসেঞ্জারে রিপ্লাই করলে সুবিধা হয়, তাহলে আমি শুরু করতে পারি। ওকে, রিপ্লাই করছে সবাই। আর আরো বেটার হয় যদি সবাই সবার লোকেশনটা বলে, হয়তো ঢাকা, চিটাগাং, যশোর ইত্যাদি। তো আমরা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আমি একটু একটা প্রেজেন্টেশন দিই। আমি কি আমার ভিডিওটা অফ করতে পারি? তাহলে আমাদের ব্যান্ডউইথ ইউজেসটা একটু কম হবে। ওকে, ঢাকা, বরিশাল। ওকে, থ্যাংক ইউ সুনিতা আপু। আমি একটু ভিডিওটা অফ করছি, আমি একটু প্রেজেন্টেশনটাই চলে যাচ্ছি আর কি। আমি আমার প্রেজেন্টেশনটা একটু রেডি করে নিই। থ্যাংক ইউ। আসলে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, আমি যতদূর জানি বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে আনাচে কানাচে থেকে শুরু করে মানে যেখানেই পাচ্ছে সেখানেই একটু বিস্তৃত হওয়ার চেষ্টা করছে। কারণ আইসিটি অলিম্পিয়াড চায় যে বাংলাদেশের একটি দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপনা তৈরি হয়ে যাক। এই প্রেক্ষাপটে আমি আইসিটি অলিম্পিয়াডের যতটুকু কারিকুলাম দেখেছি কিংবা যতটুকু জেনেছি বা আমার কাছে মনে হয়েছে যে এখানে অনেক কিছু করার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। সো আজকে যারা জয়েন করেছে সবাইকে আমি আবার ওয়েলকাম জানাচ্ছি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে। এই রোবোটিক্স এর আমাদের 4 দিন ব্যাপী একটা ওয়ার্কশপে অ্যাটেন্ড করার জন্য আমরা খুব বেসিক কিছু আইডিয়া জেনারেট করব, ছোট ছোট করে শিখবো। ছোট ছোট করে শেখার মাধ্যমে আমাদের কিছু প্রজেক্ট হবে। প্রজেক্টের মাধ্যমে আমরা বেশ কিছু প্রজেক্ট বানাবো, ইমপ্লিমেন্ট করব, কোশ্চেন এর অ্যান্সার নিব। আশা করি এতে করে আমাদের সকল শিক্ষার্থী যারা আছে সবার বেসিক আইডিয়াটা জেনারেট হবে এবং আমি কিছু টুলস দিয়ে দিব এবং লিঙ্ক দিয়ে দিব, যার মাধ্যমে আপনারা যারা আছেন এই বিষয়ে উৎসাহী বা রোবোটিক্স সম্বন্ধে জানতে চান, শিখতে চান, তারা সহজেই শিখতে পারবেন। আসলে শেখার তো কোনো শেষ নেই। যেমন আমরা আসলে ক্লাস 1-এ পড়ি, 2-তে পড়ি, 3-তে পড়ি, এরকম করে ক্লাস 10-এ চলে যায়, উচ্চ মাধ্যমিকে চলে যায়। সেরকম রোবোটিক্স আসলে অনেকগুলো ধাপ আছে। তো যেহেতু এটা একটা এলিমেন্টারি পার্ট, তো এই জন্য আমাদের কোর্সটির নাম দেওয়া আছে বিগিনার্স গাইড টু রোবোটিক্স ফ্রম কমপ্লিট টু ক্রিয়েশন। তো আমি একে আহসান ফরিদ, সিও টেকক্রাফট, লেকচার আইসিটি। আমার কলেজে আসলাম, শিক্ষকতা করি আর কি। প্রথমেই আসলে আমরা একটা ভিডিওতে চলে যাব, ভিডিওটা দেখে আমাদের একটা আইডিয়া জেনারেট করবো, তারপর হয়তো আমরা ডিসকাশনে যাব। কারণ ভিডিওটা শুরু করছি, সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবো। এখান থেকে কিছু কোশ্চেন আসবে, আমরা কোশ্চেন গুলো শেষে নিব। সবাই একটু কোশ্চেন গুলো মনোযোগ দিয়ে রাখবেন, লিখে রাখবেন। আমরা শেষে কোশ্চেন গুলো আনসার দেওয়ার চেষ্টা করব। আমি পাচ্ছি সাউন্ডটা পাচ্ছেন? ভাইয়া সাউন্ডটা শোনা যাচ্ছে না মেবি। হ্যাঁ, ল্যাপটপের অডিওটা অন করে দিন ভাই। অডিওটা অন আছে? হ্যাঁ, সব আছে। আমি তো ভয়েসে কথা বলতেছি রেডিও। স্যার আমি তো স্ক্রিনও দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখা যাচ্ছে বাট দেখা যাচ্ছে এখন। জি স্ক্রিন দেখা যাচ্ছে বাট হচ্ছে সাউন্ডটা শোনা যাচ্ছে না মেবি। জি এখন অডিও আসতেছে। অডিও আসতেছে। পাওয়া যাচ্ছে? সাউন্ড বাড়িয়ে দিন। জি ভাই শোনা যাচ্ছে, বাট একটু সাউন্ডটা বাড়িয়ে দিন পিসিতে। ওই যে স্ক্রিনটা কি পাওয়া গেছে? স্ক্রিন পাওয়া গেছে ভাই। স্ক্রিনও আসছে, অডিও আসছে। একটু ভলিউমটা যদি বাড়িয়ে দেওয়া যায় অডিও। আমি একটু নিউট্রনকে একটু ফোন করি।
মিম ভাই, হ্যাঁ মিম ভাই শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, হ্যাঁ সাউন্ডের শোনা যাচ্ছে ভলিউমটা একটু ভিডিওটা বাড়িয়ে এখন, দিন। শোনা যাচ্ছে ভাই, বাট সাউন্ডের ভলিউমটা একটু বাড়িয়ে দিন ভাই। ভলিউমটা বাড়াচ্ছে, ওকে বাড়াই দিচ্ছি, ভলিউমটা ম্যাক্সিমাম করা আছে। আমি আগে জানলে দুটো অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করে রাখতাম আর কি। আমি আসলে ইয়াতে কমফোর্ট না তো। বুঝতে পারছি, ঠিক আছে। মানে মানে ভলিউমটা একটু কম আর কি ভাই, তো দেখেন সিস্টেমে একটু যে শেয়ার করে ভলিউম দেখেন যে সবাই শুনতে পাচ্ছি কি? হ্যাঁ? শুনতে শেষ পাচ্ছে করে ভাই, আমি বাট ভলিউমটা অনেক লো আর কি। তো আমরা প্রথমে জানতে চাই আসলে রোবোটিক্স কি। এটা আমরা সবই জানি, এটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্স একটা ডিভাইস। ইলেকট্রোমেকানিক্স অর্থাৎ এখানে দুটো পার্ট আছে, একটা ইলেকট্রনিক্স পার্ট এবং একটা মেকানিক্স পার্ট। ঠিক আছে, এখানে হয়তো বলা আছে যে এটি এমন একটি যান্ত্রিক ব্যবস্থা যার কাজকর্ম চলাফেরা দেখলে মনে হয় সে নিজে থেকে কোনো কিছু কাজ করছে। আসলে এরা কোনো কিছুই নিজে থেকে কোনো কিছু কাজ করে না, এদেরকে যা ইনস্ট্রাকশন দেওয়া হয় তাই করে। পুরোটাই আসলে রোবোটিক্স, আসলে কোনো কিছুই না। আপনি যা চিন্তা করেন, আমি যা চিন্তা করি, সেগুলো প্রোগ্রামকে মাধ্যমে বোঝা, হার্ডওয়্যারকে বোঝানো,
হার্ডওয়্যারকে বোঝাতে গেলে আমাদের যে জিনিসটা দরকার করা হয়, প্রোগ্রামিং এর দরকার হয়, সেটা নিয়ে হয়তো আমরা আরো পরে কথা বলবো। ওকে, তার আগে আমরা এতটুকু জানতে চাই, রোবোটিক্স আসলে ইলেকট্রোমেকানিক, অর্থাৎ একটা ইলেকট্রনিক্স পার্ট আছে, একটা মেকানিক্স পার্ট আছে। ইলেকট্রনিক্স পার্টে আমরা কি কি আছে সেগুলো পরবর্তী ক্লাসে দেখবো। মেকানিক্যাল পার্টে কি করতে হয় না করতে হয় সেগুলো আমরা পরে জানবো। একটু সবাই একটু যদি মিউট করে। আমরা বিভিন্ন ধরনের রোবট সম্বন্ধে জানবো। এখানে যেমন একটা বলা আছে অটোনোমাস মোবাইল রোবট, অটোমেটেড গাইডেড ভেহিকল, আর্টিকুলেটেড রোবট, হিউম্যানেটেড রোবট, হাইব্রিড রোবট। যেমন আপনারা হয়তো রিসেন্টলি দেখে থাকবেন বা জেনে থাকবেন, নেদারল্যান্ডে একটি শহরে শুধুমাত্র একটি রাস্তা করে দেওয়া হয়েছে রোবট দিয়ে ট্রান্সপোর্ট করার জন্য। তাদের ফাস্টফুডের যে ডেলিভারি গুলো এটা রোবটের মাধ্যমে করে থাকে। অর্থাৎ দোকান থেকে খাবারটা নিয়ে একটি নির্দিষ্ট বাড়িতে গিয়ে রোবট সেটা ডেলিভারি করে। মজার বিষয় হচ্ছে সেই রোবটের মধ্যে পেমেন্ট সিস্টেমও আছে, যে পেমেন্ট সিস্টেম গুলো তারা চাইলে অনলাইনেও করতে পারে, অথবা খাবারটি রিসিভ করার পর সেই রোবটের ওখানেই পেমেন্ট সিস্টেম করতে পারে। অর্থাৎ অনেক কিছু আসলে অটোমেটেড হয়ে যাচ্ছে এবং স্মার্ট হয়ে যাচ্ছে। তো আমাদের আসলে সেই জায়গা থেকে রোবোটিক্স শেখা কতটা জরুরি হয়তো আমরা আরো সামনের স্লাইড গুলোতে আরো বেশি জানবো। একটু হিস্টোরি, যেটা না জানলেই নয়, আমি একটু দেখি। রোবট শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল 1920 সালে, ঠিক আছে, চেক নাটকে, চেক প্রজাতন্ত্রের একটা নাটক, ঠিক আছে। তখন এটি কৃত্রিম হিউম্যানয়েড কিছু একটা বোঝাতে বোঝাতে বলছে, একটা কাল্পনিক, যেটা এরকম হতে পারে, মানুষের মতো হতে পারে, মানুষের মতো কথা বলতে পারে, মানুষের মতো চলতে পারে, এরকম একটা চিন্তা থেকে সৃষ্টি হয়েছিল। দেখেন আজ তো 2024, এটা চিন্তাধারা শুরু হয়েছিল 1920 সালে। এটা একটা স্লেভিক ওয়ার্ড, রোবোটা। রোবোটা মানে হচ্ছে দাস, আসলে কাউকে দিয়ে কোনো কিছু কাজ করিয়ে নেওয়া। তো আগে তো আসলে সোশ্যালিজম ছিল, সমাজতান্ত্রিক একটা ব্যবস্থাপনা বিভিন্ন দেশে, ইউরোপ, বিশেষ করে ইউরোপে এটা একটা ব্যবস্থাপনা ছিল যে সবার দ্বারা বিভিন্ন ভাবে কিভাবে কাজ করিয়ে না যায়। এই দৃষ্টিভঙ্গি থেকে আসলে এই শব্দটার উৎপত্তি। আর এটা সর্বপ্রথম আসলে ইন্ডাস্ট্রিয়াল ভাবে ব্যবহার করেন 1942-তে আইজাক অ্যাসিমভ, ঠিক আছে, তার একটা গ্রন্থতে এটি পাওয়া যায়। আর আমরা যেটা চিন্তা করছি 1942 সালে এই শব্দটা ব্যবহৃত হয়েছে, আর 2020, 21, 22, 23, 24-এ আমরা এর বাস্তবিক ব্যবহার দেখতে পাচ্ছি। আপনারা হয়তো জেনে অবাক হবেন যে অ্যামাজনের যে ওয়্যার হাউসটি আছে, এই ওয়্যার হাউসটির ম্যাক্সিমাম কাজ রোবট করে থাকে। জার্মানির যে আমার অটোমোবাইল ইন্ডাস্ট্রি আছে, এই অটোমোবাইল ইন্ডাস্ট্রির 90% কাজই রোবট করে থাকে। ওকে, জি আসছে। দুঃখিত, আসলে আমি একটু আন্তরিকভাবে দুঃখিত, আমরা এখানে সম্ভবত একটু ব্যান্ডউইথ ইস্যু আছে। আমরা এই চিত্রটাকে একটু ভালো করে যদি খেয়াল করি যে একটা রোবট কিভাবে কাজ করে। রোবটের কিচ্ছু নেই, রোবটের মধ্যে পাওয়ার আছে, তার মধ্যে কন্ট্রোলার আছে, যেটা মাইক্রো কন্ট্রোলার, এটা আমরা পরে ডিটেলস জানবো। আর রোবটকে কি করা হয়, তাকে সেন্সর দেওয়া হয়। এই সেন্সরের মাধ্যমে সে হাত নড়ায়, এই সেন্সরের মাধ্যমে সে দেখতে পারে, এই সেন্সরের মাধ্যমে সে মুভ করতে পারে, এই সেন্সরের মাধ্যমে সে টেম্পারেচার মাপতে পারে, মাঝে মাঝে বলা হয় যে সে কান্নাকাটিও করতে পারে। তো সেন্সর এখানে একটা বড় পার্ট। তো পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ারটা আসে কন্ট্রোলারে, আবার সেন্সর থেকে ডেটা আসে কন্ট্রোলারে। এই কন্ট্রোলিং পাওয়ার মানে হচ্ছে আমরা চিন্তা করি যে আমরা কাউকে বাধা দেব, আমরা কারোর সাথে কথা বলবো, কারোর সাথে কথা বলবো না, এই মুহূর্তে চুপ থাকবো বা এই মুহূর্তে ঘুমাবো, এই যে কন্ট্রোলিং পাওয়ারটা, সেরকম মেশিনেরও একটা কন্ট্রোলিং পাওয়ার থাকে, যেটা আপাত দৃষ্টিতে এই মুহূর্তে আমরা জানা যাচ্ছি যেটা একটা কন্ট্রোলার, যে কিনা একটা কন্ট্রোল করা যাবে। আসলে আমাদের ম্যাক্সিমাম ডকুমেন্টে তো ইংরেজিতে, আমি সবার কথা চিন্তা করে একটু বাংলায় করার চেষ্টা করছি। তো আপনারা যদি সবাই চিত্রটা খেয়াল করেন, এটা একটা হিউম্যান বডি। আমাদের যেমন সবকিছু ডেলিভার হয় মাথা থেকে, আমরা আগে মাথা থেকে চিন্তা করতে পারি, তাহলে এই রোবটের সেই মাথাটা হচ্ছে সেন্সর টাইপ। ওকে, আর আমাদের কি হয়, আমাদের বলি আমরা বডি চলে না, যে আমাদের আর শরীরটা চলতেছে না, এই শরীরটা হচ্ছে রোবটের পাওয়ার সাপ্লাই। আর আমাদের যে নড়াচড়াটা হয় এটা হচ্ছে অ্যাকচুয়েটর। এবং এই অ্যাকচুয়েটরের মাধ্যমে আমরা মুভ করতে পারি, হাঁটাচলা করতে পারি, বিভিন্ন ধরনের মোশন আছে, মোশন গুলো নিয়ন্ত্রণ করতে পারি।
ঠিক আছে, অ্যাকশন তৈরি করতে পারে। তবে যাই কিছু করি না কেন, আমাদের সেন্সর যদি কাজ না করে, অর্থাৎ আমাদের ব্রেন যদি কাজ না করে, এটা কোনোটাই অ্যাপ্লিকেবল হবে না। এবং ব্রেন কাজ করলে হবে না আমার যদি প্রয়োজনীয় পরিমাণে পাওয়ার না থাকে। এখন এই পাওয়ার বলতে যদি আমরা হিউম্যানের সাথে চিন্তা করি, আমাদের প্রচন্ড খিদা লাগে। এই খিদে যখন লাগে তখন আমরা দুর্বল হয়ে যাই, তখন কি আমরা চলতে পারি? ঠিক একইভাবে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইস গুলো যদি প্রপারলি পাওয়ার না পেয়ে থাকে, তাহলে সে কি করবে? সে মুভ করতে পারবে না। এখন এখানে কতটুকু ভোল্টেজ লাগবে, কতটুকু লাগবে না, এটা আমরা পরে জানবো। আমরা কিছু টিউটোরিয়াল দিয়ে দিব যাতে সহজেই বোঝা যায় ডিসি ভোল্টেজ এখানে কতটুকু কাজে লাগে আর কি। তো খুব সিম্পল হতে ভাবতে হবে যে সেন্সর হচ্ছে আমাদের মাথাটা, বডিটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। আপনি যদি দুটো চিত্র পাশাপাশি খেয়াল করেন, দেখেন বামের চিত্রটায় বলা আছে কম্পিউটার, আসলে ওইটাই হার্ট বডি, ও সেন্সিং করতেছে। আমরা যেমন আবার বলি, আমরা সবসময় চিন্তা করি আমার ব্রেনে কি আছে, মাথায় কি আছে, এগুলো হচ্ছে সব সেন্সর। সেন্সর থেকে ডেটা এসে কম্পিউটেশনাল হয়ে বিভিন্ন ধরনের কাজ করবে। তো এই চিত্রটার সাথে আসলে কি বোঝাতে চাচ্ছি, আমরা রোবট তৈরির ক্ষেত্রে আমরা চিন্তা করব খুব সিম্পল ওয়েতে। আমরা মানুষ যেভাবে চিন্তা করতে পারি, মেশিনকে এভাবে চিন্তা করতে দিব। এই চিন্তা করার জন্য আমার যা যা লাগবে এই এলিমেন্টস গুলো নিয়ে আমরা কাজ করব, যাতে আমরা মোটামুটি বেশ কিছু রোবট বানাতে পারি। তবে আমাদের একটা খুব দুর্বল কনসেপ্ট হচ্ছে, রোবট মনে হয় সবসময় দেখতে মানুষের মতো, রোবট মানেই হয় মনে হয় চলাচলা করবে, চলাফেরা করবে, রোবট দিয়ে সবকিছু করা সম্ভব। হ্যাঁ, সবকিছু করা সম্ভব, বাট টাইপস অফ রোবটের যে ভিন্নতাগুলো আছে, এগুলো জানলে আমাদের এই কনফিউশন গুলো দূর হয়ে যাবে। তো এটাই ছিল আসলে একটা বেসিক আইডিয়া। এইখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি একটু কোশ্চেন নিতে চাই। কেউ কি কোনো প্রশ্ন করতে চায়? আচ্ছা, মনে হয় না কেউ কোশ্চেন করতে যাচ্ছে। একদিন বলছে পরেরটা যাই। এখন আমরা যদি দেখি যে রোবট আমাদের লাইফের সাথে কিভাবে রিলেটেড, একটা আমাদের যে ডেইলি লাইফ আর একটা রোবট আমাদেরকে কত কাজে হেল্প করতে পারে। সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে বাড়ির অটোমেশন। ঠিক আছে, আপনার বাড়ির ঘরটা পরিষ্কার করে দিবে, ঠিক আছে, আপনার বাগানে বা লনে ঘাসটা কেটে দিবে, আপনাকে গান শোনাবে, আপনার ফ্রিজে খাবার আছে কিনা, কি কি খেতে পারবেন, আপনার আজকের মেনু গুলো কি কি আছে সেগুলো সম্বন্ধে আপনাকে ডিটেলস ইনস্ট্রাকশন দিবে, আপনার বাজার কি কি করতে হবে, ইভেন চাইলে আপনি তাকে দিয়ে বাজারও করাতে পারেন, ঠিক আছে, তাকে দিয়ে রান্না করাতে পারেন, তাকে দিয়ে আপনি কফি বানাতে পারেন, চা বানাতে পারেন। মজার বিষয় হচ্ছে, সবচেয়ে বড় বিষয়, আপনারা তাকে বন্ধু বানাতে পারেন এবং তার সাথে গল্প করতে পারেন। সে ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারে আপনার সাথে। আপনি হয়তো চিন্তাও করে পারবেন না, আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু সে কখনো ক্লান্ত হবে না। অর্থাৎ আপনার যদি এখন সঙ্গীর প্রয়োজন হয়, আপনি একটা মেশিনারি রোবট নিয়ে তার সাথে কথা বলতে পারেন। এবং আমরা অনেকেই হয়তো জানি যে অ্যামাজনের বেশ কিছু ডিভাইস ইদানিং ইকো ইউজ করেছেন কিনা কেউ জানি না, আমার বাসায় একটি আছে। আমি ওকে গান বলতে বলি, আমি ওকে বলতে পারি বলো তো আজকে আমার রুটিন এখন কি কি করতে হবে, সে আমাকে বলে দেয়। আমি হয়তো ভুলে যাই, আমি তাকে বলে দিই যে বলো তো তোমার গত পরশুদিন তোমার সাথে আমার কি কি কমিউনিকেশন হয়েছে, এটা সুন্দর করে সে বলে দিতে পারে। আপনি একটু চিন্তা করেন তো সবাই, আপনি 3 দিন বা 4 দিন আগে কি করেছেন, কারো কি মনে আছে? পুরোপুরি টেক্সট করে বললেই হবে। 4 দিন আগে আপনি কি কি করেছেন, সব কি মনে রাখতে পারেন? মনে রাখতে পারেন না, রাইট, এটাই হয়। কিন্তু আপনি আপনার রোবটকে বলতে পারবেন যে 4 দিন আগে আমি কি কি করেছি সব একটু বলে দাও তো, সে একদম সুন্দর করে বলে দেবে। অর্থাৎ দেখেন, আপনার ব্রেন থেকে আপনার ডেটা মুছে যাচ্ছে, কিন্তু রোবটের ব্রেন থেকে ডেটা মুছে যাচ্ছে না। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। এখন কোনো কারণে আপনার বন্ধু বলল যে গত 4 দিন আগে
আমি তোমার বাসায় এসে তোমার কাছে একটি ল্যাপটপ নিয়েছিলাম। তুমি হয়তো মনে করতে পার আপনি হয়তো মনে করতে পারছেন না, কিন্তু আপনি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট রোবটকে বলেন, আচ্ছা আমার বন্ধু এই কথাটা বলছে, এটা কি সত্য কিনা, সে আপনাকে পুরো ডেটাটা দেখিয়ে দিবে। এটা কিন্তু একটা অনেক বড় বিষয়। আপনি ভবিষ্যতে তো পরেই যাচ্ছি, আপনি যদি অতীতে ফিরতে চান, 1 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে, 10 দিন আগে, 15 দিন আগে, সব ডেটা সে রেকর্ড করে রাখে। ঠিক আছে? অর্থাৎ আপনি কাজের অটোমেশন গুলো কিন্তু সে আপনার করে দিচ্ছে। আপনি চাইলে আপনার তার দ্বারা রুটিন করে নিতে পারেন। ঠিক আছে, আপনি তার মেমোরি কল করতে পারেন, এটসেট্রা। এবার যদি বলি ইএসআর, ইলেকট্রনিক হেলথ রেকর্ডে স্বাস্থ্য সেবায় বর্তমানে বলা হচ্ছে 2035 থেকে 2040 সাল নাগাদ আমাদের যে ডাক্তারিতে হয়ে যাবে, সব জায়গায় মেশিন দখল করবে। ডাক্তারদের জন্য আমাদের একটা সামনে বড় ধরনের রসনী সংকেত, তো কেরিয়ার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। সার্জারি করবে রোবট, এবং অলরেডি এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে শুরু হয়ে গেছে। আমাদের দেশেও হালকা অল্প বিস্তর চলছে, বাট এটা করতে সময় লাগবে না, কারণ যন্ত্র কখনো ভুল করবে না। আপনারা সবসময় চিন্তা করবেন, হিউম্যান ভুল করতে পারে, যন্ত্র কখনো ভুল করবে না। এবং এটা এমন এক পর্যায়ে চলে যাবে, মানুষ কোনো ডাক্তারকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু যন্ত্রকে বিশ্বাস করবে। রোবোটিক্স আমাদের একটা বড় জায়গা দখল করবে। ঠিক আছে, আপনার প্রেসক্রিপশনটাকে মনে করবে, আপনার কোন ওষুধ কখন খেতে হবে সেটা মনে করে দিবে। ঠিক আছে, আপনার কবে ডাক্তারের কাছে যেতে হবে। ইভেন রিসেন্টলি একটি সম্ভবত আমি জার্মানিতে, আমি যদি ভুল না করে থাকি, জার্মানিতে একটা রোবট বেরিয়েছে যে আপনার ফিজিওথেরাপিস্ট, একজন রোবট, একটা রোবট ফিজিওথেরাপিস্টের কাজ করছে। তাহলে আপনারা যদি সবাই চিন্তা করেন এটা, যে আগামী দিনের মেসেঞ্জিং করার মতো একটা লোককে আপনি বাজার থেকে কিনে আনতে চান, এটা খুবই সম্ভব। স্বাস্থ্যের দিক থেকে রোবট একটা বড় জায়গা দখল করতে যাচ্ছে। এরপরে আছে শিক্ষা। আমরা যদি স্টেমের দিকে যাই, স্টেম অর্থ আমরা তো সকলেই জানি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ। একজন রোবট আপনার এডু অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছে। আপনি হয়তো একটা অঙ্ক করতে মনে পড়ছে না, আপনি আপনার রোবটকে দিয়ে সে অঙ্কটা করিয়ে নিতে পারেন, অথবা বলতে পারেন, আচ্ছা বলো তো এই ম্যাথটা কিভাবে করতে হবে, সে সুন্দর করে আপনার ম্যাথটা কিভাবে করতে হবে বলে দিবে। Yes. আপনি কোনো একটা ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর কাজ করবেন বাসায়, বা আপনি চাচ্ছেন যে আপনার এই ক্লাসটা কেউ নিয়ে থাক, আপনি একটা হিউম্যানের জায়গায় রোবটকে দাঁড় করিয়ে দেন, রোবট আপনার ক্লাসটাও নিয়ে নেবে। এবং সব, আমি এর আগেও বলেছি, ঘন্টার পর ঘন্টা আমরা হয়তো বলতে বলতে ক্লান্ত হয়ে যাব, কিন্তু রোবট কখনো ক্লান্ত হবে না। আমি আসলে বোঝানোর চেষ্টা করছি কেন আমরা রোবোটিক্সটা শিখব। কারণ ও হয়তো কাজ করবে, কিন্তু ওকে বানাবে কে, ওকে চালাবে কে? আপনার মতো যারা ট্যালেন্টেড স্টুডেন্ট আছেন, শিক্ষার্থী আছেন, তারা। খুচরা ও পরিষেবার ক্ষেত্রে যেটা হয়, অলরেডি শুরুতে আমি উদাহরণ দিয়েছি যে অ্যামাজনের একটা বড় ওয়্যার হাউস, যেখানে প্রচুর ইকুইপমেন্ট থাকে। এটা ওয়্যার হাউস থেকে ডেলিভারি করা, পেমেন্ট করা, ট্যাগ বসানো, কোন জায়গায় কোন ডিভাইসটি আছে, কতদিন ধরে আছে, এভরিথিং রোবট করে যাচ্ছে। এবং জার্মানির অটোমোবাইল ইন্ডাস্ট্রি গুলো রোবটের সাথে ছাড়া এখন চলে না বললেই চলে। সো আপনি এনি কাইন্ড অফ সার্ভিস রিলেটেড, একটু আগে আমি বলেছি যে নেদারল্যান্ডে ফাস্ট ফুডের যে ডেলিভারি গুলো, হোম ডেলিভারি গুলো সম্পূর্ণ রোবট করে যাচ্ছে। অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো অলরেডি রোবটকে তাদের কাজে কিভাবে লাগানো যায় সেটার ব্যবহার শুরু করে দিয়েছে। এবং আমি যতদূর জানি, আমি ঢাকায় সম্ভবত একটি হোটেল চালু হয়েছে যেটা এক রোবট ডেলিভার করে। আপনারা কি কেউ জানেন? কেউ বলতে পারবেন? এটা ঢাকায় শুরু হয়েছে। জি শুনেছি। Very good. এটা আসলে জি, আলটিমেটলি আসাদুল। অনেক বাড়বে ভবিষ্যতে, হয়তো আমার কাজের লোক হবে না। ব্যক্তিগত গাড়ি পরিবহন, যেমন আমরা জানি
ইলন মাস্কের একটা বড় প্রজেক্ট চলছে, যেটা হচ্ছে যে ড্রাইভারলেস একটা কার। ঠিক আছে, অর্থাৎ আপনার মানুষ নেই, ড্রাইভার লাগবে না, কিন্তু গাড়িটা চালাচ্ছে কে চালাচ্ছে? ঠিক আছে, রোবট চালাচ্ছে। বিনোদনের ক্ষেত্রে এরকম গেম খেলছে আপনার হয়ে সে গান শোনাচ্ছে, আপনার হয়ে সে ড্যান্স করছে, সবকিছু রোবট। সিকিউরিটি পারপাসে এটা একটা অসাধারণ। আপনি হয়তো একজন সিকিউরিটি গার্ডকে নিয়োগ দিবেন, আগামী 5 থেকে 6 বছরের মধ্যে আপনি সিকিউরিটি গার্ডই নিয়োগ দিবেন, সেটা হবে একটা মেকানিক্যাল রোবট মানুষের মতো করে, যে আপনার হয়ে সিকিউরিটি কাজ করবে, গাড়িকে বাড়ি থেকে ঢুকতে পারবে না, কার পারমিশন আছে, কে কখন ঢুকলো, সব নজরদারি করবে। ঠিক আছে। এবং রিসেন্টলি আমি চায়নায় একটা ভিডিও দেখলাম, গত 3-4 দিন আগে। চায়নার এগ্রি ইন্ডাস্ট্রিতে আমি দেখলাম যেটা গমের গাছগুলো কাটছে রোবট। ওদের তো আসলে জমির এরিয়াটা অনেক বড়, সেখানে আসলে মেশিনারিজ ইউজ করে গমের টাকে হারভেস্ট করছে, তুলাটাকে হারভেস্ট করছে চায়নাতে। এবং চায়না একটা খুব, আমরা জানি, টেকনোলজিক্যাল কান্ট্রি, এর ইম্প্যাক্টটা অনেক। লাস্ট অফ অল, আপনার আমার জায়গায় কর্মস্থলে অটোমেশন, এটা হলে আমাদের জন্য একটি বিপদই বলা যায়। কারণ কর্মস্থল যদি অটোমেশন হয়ে যায় রোবট দ্বারা, আপনি আমি অনেকেই বেকার হয়ে যাব, আপনার আমার হয়তো অফিসেই থাকবে না। এটা আমাদের জন্য একদিক থেকে অসুবিধা। এনিওয়ে, আমরা আসলে কতগুলো পয়েন্টকে এখানে জেনারেট করার চেষ্টা করলাম, যে আমাদের ডেইলি লাইফের সাথে রোবট কতটি গুরুত্বপূর্ণ। সামনে হয়তো আরো আসবে, আমরা একটু পরের স্লাইডে যাই। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আজকের দিনের জন্য একটা টার্নিং পয়েন্ট। কেন রোবোটিক্স শেখা উচিত? প্রথম যে ইস্যুটা, যেটা হচ্ছে যে আপনার সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি। আপনারা ম্যাক্সিমামই হয়তো স্টুডেন্ট অথবা প্রফেশনাল যারা আছেন, সবার উদ্দেশ্যে একটা শব্দ বলি, সবাই জানে কিনা একটু মেসেজে রিপ্লাই করলে আমার জন্য সুবিধা হয়, ক্রিটিক্যাল থিঙ্কিং। এটা কয়জন জানে? ওকে, একজন অলরেডি বলেছে ইয়েস, ইয়েস, ইয়েস। এই যে চিন্তা ভাবনা করা, আপনি একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস যখন তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে, আপনার এগুলো সলভ করার ক্যাপাবিলিটি বাড়বে। এবং আপনার যখন সলভ করার ক্যাপাবিলিটি বাড়বে, আপনি তত বেশি প্রবলেম সলভ করার জন্য উদ্গ্রীব হয়ে যাবেন। রোবোটিক্স যখন শেখা হয়, তখন বিভিন্ন ধরনের প্রবলেমকে সলভ করার পদ্ধতিটা শেখানো হয়। এতে করে হয় কি, আপনি বিভিন্ন প্রকার প্রবলেম যখন সলভ করতে যাচ্ছেন, আপনার অনেকগুলো আইডিয়া জেনারেট হতে হবে। এতে করে কি হবে, আপনার ক্রিয়েটিভিটি ডেভেলপ হবে এবং সমস্যাটাকে সমাধান করে নয়, সৃজনশীলতা করে আপনি যদি সামনের দিকে এগোতে পারেন, তাহলে আপনার থেকে আপনার পরিবার থেকে আপনার সমাজ এবং আমাদের কান্ট্রি, এটা ডেভেলপ হয়ে যাবে। এবং আপনি যত বেশি চিন্তা করবেন, তত নতুন নতুন আইডিয়া আপনার মধ্যে তৈরি হবে। আমরা অনেকে বলি যে কি করবো, এটা শিখেই বা কি করবো, এটা দিয়ে কি হবে। আপনি চিন্তা করেন তো, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বাগানটা পরিষ্কার করতে চাচ্ছেন, আপনি যদি এই কাজটা নিজে একটা রোবট বানিয়ে করাতে পারেন, তাহলে আশেপাশে আপনার প্রতিবেশীরাই আপনার কাছে হেল্প চাবে, যে আমাকেও একটা রোবট বানিয়ে দিন, আমার বাগানটা পরিষ্কার করে দেখ, আমার থালা বাসন গুলো পরিষ্কার করে দেখ, আমার কাপড়গুলো পারলে কেচে দিক। অর্থাৎ আপনি সমাজের সমস্যাগুলোকে যদি সমাধান করার আইডিয়া জেনারেট করতে পারেন, তাও তো। এই জন্য হলো রোবোটিক্সটা শেখানো উচিত। এবং রোবোটিক্স, আমি সবসময় বলি আমার অফলাইনে আমি যাদেরকে শেখাই, যে এটা একটা সিঙ্গেল ওয়ার্ক না, এটা একটা টিম ওয়ার্ক। কেউ হয়তো ম্যাথটা ভালো বুঝছে, কেউ হয়তো ইলেকট্রনিক্সটা ভালো বুঝছে, কেউ হয়তো প্রোগ্রামিংটা ভালো বুঝছে, কেউ হয়তো এটা কিছুই ভালো বুঝছে না, কিন্তু লজিক দিতে পারছে ভালো। এই সবগুলো মিলে একটা টিম ওয়ার্ক তৈরি হয়। এবং যখন একটা টিম ওয়ার্ক তৈরি হয়, তখন দেখা যায় যে কোনো জটিল সমস্যা